হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেগেছিল তো সকলকে স্বাগত। আর এক নজরে ভারতের ইতিহাসের মধ্যে আজ আমরা দেখে নেব আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা নিয়ে। এর আগে অলরেডি কিন্তু আমরা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, এবং সেটার পিডিএফও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটারও দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই সিরিজটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সামনে আমাদের WBCS, তাছাড়া WBP, KP এবং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সাম হতে চলেছে 2025-এ, সেটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। রেলওয়ের যে সমস্ত এক্সামগুলো আছে প্রত্যেকটা, এবং SSC প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো ফার্স্ট কোশ্চেন কী বলছে এখানে আমাদের, নিচের কোনটি প্রাচীনতম বেদ বা সাহিত্য? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 1 নম্বরে বলছে যজুর্বেদ, 2 নম্বরে বলছে অথর্ববেদ, 3 নম্বরে বলছে ঋগ্বেদ, 4 নম্বরে বলছে সামবেদ। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3 নম্বর অপশন ঋগ্বেদ। ঋগ্বেদ যেটা ভারত তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য, যার মধ্যে 1028টি শ্লোক বা স্তোত্র আছে। আর এখানে ঋগ্বেদের যে গুরুত্বপূর্ণ অংশ গায়ত্রী মন্ত্র, যেটা সাবিত্রীর উদ্দেশ্যে পাঠ করা হয়। তাছাড়া যে ঋগ্বেদ যারা পাঠ করেন তাদেরকে হোত্রী বলা হয়, এবং এই ঋগ্বেদে ওম এই শব্দটি কিন্তু সবচেয়ে বেশি বার উচ্চারিত হয়েছে। মোট 1028 বার কিন্তু এই শব্দটি উচ্চারিত হয়েছে। তার সাথে সাথে এটা জেনে রাখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করছি এর পরেও কিন্তু কোশ্চেন পাবেন, সেক্ষেত্রে কিন্তু এত ডিটেলস আলোচনা পাবেন না, তো একটু মন দিয়ে শুনুন। তো বেদ কিন্তু 10টি, টোটাল এটার যে ভাগ সেটা 10টি, এবং সবার লাস্টের যে ভাগ দশম মণ্ডল, সেখানে পুরুষ সূত্র এই কথাটি উল্লেখ আছে, যেখানে জাতি প্রথা বা বর্ণাশ্রমের উল্লেখ করা হয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি। তাছাড়া এখানে সরস্বতীকে কিন্তু দেবী রূপেও উল্লেখ করা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 3 নম্বর অপশন ঋগ্বেদ। চলে যাব নেক্সট কোশ্চেনে, কি বলছে দেখে নেব। বেদকে ইন্দো আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যিক নথি হিসেবে বিবেচনা করা হয়। 4টি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এবং চতুর্থটি হল ঋক, সাম, যজু অ্যান্ড অথর্ব। অর্থাৎ 4 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। অথর্ববেদ যেটাতে 731টি স্তোত্র আছে, অনার্যদের সম্পর্কে আলোচনা করা হয়, যেখানে জাদুবিদ্যা বা তুকিতাকি মানে চিকিৎসা শাস্ত্র, তাছাড়া মায়াবিদ্যা, এই সমস্ত কিন্তু আলোচনা করা হয়েছে এর মধ্যে। আর টোটাল কিন্তু 20টা খণ্ডে বিভক্ত, 20টা খণ্ডে কিন্তু বিভক্ত অথর্ববেদ। চলে যাব নেক্সট কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান। আর এখানে মন্ত্রের সংখ্যা একবার বলে দিই, টোটাল কিন্তু 6000 মন্ত্র আছে, টোটাল 6000 মন্ত্র এবং 20টি খণ্ডে বিভক্ত। কি বলছে নেক্সট কোশ্চেন দেখে নেব। ঋগ্বেদে 1000-ও বেশি স্তোত্র আছে, যাদেরকে বলা হয়, সঠিক অ্যান্সার কোনটা হবে? স্মৃতি, সুত্ত, শ্রুতি, মণ্ডল। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 নম্বর অপশান সুত্ত। তো একটু আগেই বললাম ঋগ্বেদ সম্পর্কে, তো এখানে আর অত ডিটেলস আলোচনা করছি না, জাস্ট এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান সুত্ত। চলে যাব নেক্সট কোশ্চেনে, কি বলছে দেখে নেব। ঋগ্বেদের সবচেয়ে বড় স্তোত্রগুলি কোন বৈদিক দেবতাকে উৎসর্গ করা হয়? অগ্নি, ইন্দ্র, বরুণ, আদিত্য। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইন্দ্র। 2 নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার হবে। চলে যাব নেক্সট কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিচের কোন নদীকে বৈদিক সাহিত্যে বীতস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে? ঝিলাম, বিপাশা, চন্দ্রভাগা আর ইরাবতী। কোনটা হবে সঠিক অ্যান্সার? ঝিলাম। 1 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার মধ্যে চন্দ্রভাগা বা চেনাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইরাবতী বা রাভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে ঋক বৈদিক যুগে যে সমস্ত নদীগুলি ছিল এবং তাদের আধুনিক যে নাম বিভিন্ন সেগুলোই বলা আছে। চন্দ্রভাগা বা চেনাব, যেটাকে অশ্বিনী বলা হয়,
ইন্দাস বা ইন্দুস যেটাকে সিন্ধু বলা হয়, ইরাবতী বা রাভি যেটাকে পরুষী বা পারুষিনী এটা বলা হয়, ঝিলাম বিতস্থা, বিয়াস বিপাশা, সুতলেস শতদ্রু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 এবং 3 নম্বর চন্দ্রভাগা এবং ইরাবতী। চলে যাব নেক্সট। বৈদিক গ্রন্থে ব্রীহি এর অর্থ কী? গম, ধান, যব এবং মুং, এই 4টি অপশন দেওয়া আছে। তো ব্রীহি যেটার অর্থ হচ্ছে অপশন 2 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ধান। ব্রীহি যেটাকে ধান হিসেবে কিন্তু বলা হয় বৈদিক গ্রন্থে। তো এর সাথে সাথে আমরা দেখে নেব ব্রীহি বা এটার এই বানান না থেকে কিন্তু বৈরি হয়সী এটাও থাকতে পারে, ধান বা চাল। তো এর সাথে সাথে গোধূমা যেটাকে বলা হয় গম, ইক্ষু যেটাকে বলা হয় আখ এবং জব যেটাকে বলা হয় বার্লি, জেনে রাখবেন, ইম্পর্টেন্ট। চলে যাব নেক্সট কোশ্চেনে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। কি বলছে? তালিকা 1 তালিকা 2 এর সাথে কোনটি মিল সেটা আমাদের দেখতে হবে। অপশানগুলো ঋগ্বেদ। ঋগ্বেদ মানে কি? শ্লোক বা স্তোত্র, যেটা 3 নম্বর অপশানের সাথে মিলছে। তো এখানে অলরেডি 3 এবং 4 বাদ চলে যাচ্ছে। 2 এবং 1 এর মধ্যে কোনটি হবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্টের দিক থেকে যদি দেখি অথর্ববেদ। অথর্বতে আমরা জাদুবিদ্যা বা চিকিৎসা শাস্ত্র মানে তুকিতাকি বিদ্যা এবং মায়াবিদ্যা সম্পর্কে দেখেছি। তো জাদুবিদ্যা আছে 2 নম্বর অপশনে, অর্থাৎ 1 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এর 3, বি এর 1, সি এর 4 এবং ডি এর 2। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। তো এখানে বলে দেব ঋগ্বেদ যেখানে বিভিন্ন শ্লোক বা স্তোত্র নিয়ে আলোচনা করা হয়, সামবেদ যেখানে সঙ্গীত বা গানের সুর সম্পর্কে আলোচনা করা হয়, যজুর্বেদ যেখানে উৎসর্গের প্রার্থনা বা অর্থাৎ স্যাক্রিফিশিয়াল প্রেয়ার বা বিভিন্ন আচার অনুষ্ঠান বা যাগযজ্ঞের মন্ত্র বা বিধি, এই সমস্ত কিছু যজুর্বেদে আলোচনা করা হয়, এবং সবার শেষ অথর্ববেদ যেটাতে জাদুবিদ্যা তুকিতাকি মানে চিকিৎসা শাস্ত্র যেটাকে বলা হয় মায়াবিদ্যা, এই সমস্ত নিয়ে আলোচনা করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 1 নম্বর অপশান। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। ঋগ্বেদে কতকগুলো মন্ত্র আছে যার মধ্যে অপ্রত্যাশিতভাবে বালখিল্যস্ত্র আছে? তো টোটাল আমি ফার্স্টেই বলেছি 1028টি মন্ত্র আছে। অপশন 2 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আর যেখানে ওম শব্দটি সবথেকে বেশিবার উচ্চারিত হয়েছে 1028 বার। চলে যাব নেক্সট পরবর্তী কোশ্চেনে। গাভিষ্টি কি? তো গাভিষ্টি গরুর সন্ধান করা, গরুর উপর কর, চারণ কর, ডেইরি। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে 1 নম্বর অপশন, গরুর সন্ধান করা। গাভিষ্টি গরুর জন্য খোঁজ বা গরুর সন্ধান করা। যদি গৌ আপনারা দেখেন সেক্ষেত্রে গৌকার হস্য, এটার অর্থ হচ্ছে গরু। গাভিষ্টি যেটা গরুর জন্য খোঁজ বা গরুর সন্ধান করা। গোপতি অর্থাৎ গরুর রক্ষাকর্তা বা রাজা বা প্রধান, এটাও হতে পারে। গোধূলি সময়ের পরিমাপ। গোমাতা মানে ধনী ব্যক্তি যার অনেক গবাদি পশুর মালিকানা আছে ইত্যাদি কিন্তু বোঝায়। আর অগ্ন যেটা অর্থ হচ্ছে গাভী। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। বৈদিক সাহিত্যে জন শব্দটি বোঝায় উপভাষা, জাত, উপজাতি, পরিবার। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উপজাতি। 3 নম্বর অপশানে কিন্তু রাইট অ্যান্সার হবে। এর সাথে সাথে বলবো স্পা যেটা অর্থ হচ্ছে গুপ্তচর। গোফ জনের প্রধান। পুরন্দর দুর্গ বা বন্দর ধ্বংসকারী। বত্রিঘ্ন যাকে বলা হয় বাঁধ ধ্বংসকারী। অঘ্ন যেটা হচ্ছে গরু, একটু আগেই বললাম। জন উপজাতি বা সম্প্রদায়। গিল্ড ব্যবসায়ী সমিতি। দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ। এগুলো মনে রাখবেন, কখন কোন কোশ্চেন দিয়ে দেবে তো বলা যায় না, তো এগুলো জাস্ট একবার দেখে রাখবেন। এখানে জন যেটা অর্থ হচ্ছে উপজাতি বা সম্প্রদায়। চলে যাব নেক্সট।
এখানে যে কথাগুলো বললাম এর মধ্যে দুটি ইম্পর্টেন্ট, বত্রিঘ্ন অর্থাৎ বাঁধ ধ্বংসকারী, পুরন্দর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুর্গ বা বন্দর ধ্বংসকারী। কোশ্চেন দেখতে পাবেন একটু পরেই। চলে যাব নেক্সট কোশ্চেনে, কি বলছে দেখে নেব। পরবর্তী বৈদিক যুগের নিম্নলিখিতগুলির মধ্যে কাদের দ্বারা কর আদায় করা হতো? কর আদায় অর্থাৎ রাজস্ব আদায় করা হতো। ভাগ দুঘা, অক্ষবপা, সুদ, তক্ষণ। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজস্ব সংগ্রাহক বা কর আদায়কারী, ভাগ দুঘা বা ভাগ দুগ, কোনো কোনো ক্ষেত্রে ভাল দুগ, এটাও দেখতে পাবেন, ভাল দুগ বা ভাগ দুঘা এক সেম জিনিস। তো যেহেতু এখানে ইংলিশ থেকে সরাসরি বাংলায় করা তো এই টাইপের চলে এসেছে, তো অ্যাকচুয়ালি ভাল দুগ। তার সাথে সাথে জেনে রাখুন সংগ্রাহিত্রী, যেটা অর্থ হচ্ছে কোষাধ্যক্ষ, সুত যেটা অর্থ হচ্ছে সারথি বা আদালত চারণ। মানে পরবর্তী বৈদিক কালে যে সমস্ত পদ, জল ফলা যেটা বার্তাবহ, শাস্ত্রী, গৃহাধ্যক্ষ, অক্ষভাপা বা এখানে যেটা বলা আছে অক্ষবাপা, হিসাব রক্ষক, তাকসান, এখানে যেটা বলা আছে তক্ষণ, সূত্রধর। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কর আদায়কারী বা রাজস্ব সংগ্রাহক, ভালদুগ বা ভাগ দুঘা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব নেক্সট বা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী বৈদিক যুগে কোন দেবতা ইন্দ্রের স্থান পেয়েছে? প্রজাপতি, বেদপতি, দিগ্বিজয়, ব্রহ্মা। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 1 নম্বর অপশান, প্রজাপতি। তো প্রাক বৈদিক যুগে দেবতা ইন্দ্র এবং অগ্নি পরবর্তী বৈদিক যুগে গুরুত্ব হারিয়ে ফেলেন, যেখানে সর্বোচ্চ জায়গা অধিকার করেছেন প্রজাপতি, স্রষ্টা। কাদের সাথে? রুদ্র এবং বিষ্ণুর সাথে। রুদ্র হচ্ছে বিনাশকারী আর বিষ্ণু হচ্ছে জনগণের রক্ষক। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 1 নম্বর অপশন। চলে যাব নেক্সট পরবর্তী কোশ্চেনে। ড্যাশ বেদ 4টি বেদের মধ্যে সংক্ষিপ্ততম, হিন্দু সাহিত্যে একটি ঐশ্বরিক মাত্রা ধারণ করে এবং এটি সুর ও মন্ত্রের একটি সংগ্রহ। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সুর বা মন্ত্র বা সঙ্গীত, সামবেদ। সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান। তো এখানে টোটাল 1875টি পদ্য আছে, আর এটা সুর বা মন্ত্র বা গান এর সাথে সম্পর্কিত। ধ্রুপদী যে সঙ্গীত ঘরানাগুলির উৎস এই সামবেদ থেকেই, মুখ্য ভারতীয়গুলো। আর এটার যে পাঠকারী তাদেরকে বলা হয় উদ্গাত্রী। ইম্পর্টেন্ট। চলে যাব নেক্সট বা পরবর্তী কোশ্চেন। এখানে টোটাল স্ত্র আছে 1603টি। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। বৈদিক সাহিত্যে দেবতা ইন্দ্র প্রায়শই পুরন্দর নামে পরিচিত। পুরন্দর কথার অর্থ কি? একটু আগেই কিন্তু বললাম পুরন্দর অর্থাৎ ইন্দ্র, যেটা ব্যবহৃত হতো দুর্গ বা বন্দর ধ্বংসকারী হিসেবে। 4 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার। আর বাঁধ ধ্বংসকারী হিসেবে ব্যবহৃত হতো বত্রিঘ্ন। চলে যাব নেক্সট বা পরবর্তী কোশ্চেনে। বৈদিক যুগে চেনাব বা চন্দ্রভাগা নদী কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আকস্কিনী। তো যেটা ফার্স্টেই বলেছি, প্রথম এবং তৃতীয় নম্বর ইরাবতী বা রাভি, পুরুষিনী বা পরুষী ইম্পর্টেন্ট। দেখে রাখবেন ছকটা। চলে যাব পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন, আশকিনী। কি বলছে? কোন বেদ যজ্ঞ সূত্রের সংকলন, মানে যাগযজ্ঞের বিধি নিষেধ বা ধর্মীয় আচার অনুষ্ঠান কোন বেদে আছে? যজুর্বেদ। 3 নম্বর অপশন রাইট অ্যান্সার, যজুর্বেদ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 3 নম্বর অপশন যজুর্বেদ। যেখানে 1549টি স্তর আছে আর পাঠকারীদের বলা হয় উদ্ভার্যু। পরবর্তী কোশ্চেন চলে যাব, কি বলছে দেখে নেব। পরবর্তী বৈদিক সাহিত্য অনুসারে ভারতের 3টি বিস্তৃত বিভাগ কি কি?
তো এখানে কি কি অপশনে আছে একবার দেখবো। আর্যাবর্ত, মধ্যদেশ এবং দক্ষিণাপথ। 2 নম্বর অপশন বলছে উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত। 3 নম্বর বলছে আর্যাবর্ত, মধ্য প্রদেশ এবং দক্ষিণ ভারত। 4 নম্বর বলছে উত্তর ভারত, মধ্যদেশ এবং দক্ষিণাপথ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? আর্যাবর্ত, মধ্যদেশ এবং দক্ষিণাপথ। অর্থাৎ 1 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। আর্যাবর্ত, মধ্যদেশ, দক্ষিণাপথ। আর্যাবর্ত অর্থাৎ উত্তর ভারত, মধ্যদেশ অর্থাৎ মধ্য ভারত, দক্ষিণ পথ অর্থাৎ দক্ষিণ ভারত। এর সাথে সাথে জেনে রাখুন পরবর্তী বৈদিক কাল 4টি বর্ণে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং 4টি আশ্রমেরও উল্লেখ আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। চলে যাব পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। পরবর্তী বৈদিক যুগে কোন নদীর কথা বলা হয়েছে? সঠিক অ্যান্সার কোনটা হবে? সিন্ধু এবং সরস্বতী, গঙ্গা এবং যমুনা, গঙ্গা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 নম্বর অপশন, গঙ্গা ও যমুনা। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। ভারতীয় দর্শনের ড্যাশ ধারা রয়েছে যা ষষ্ঠ দর্শন নামে পরিচিত? দর্শনের 6টি ধারা রয়েছে। 1 নম্বর অপশন রাইট অ্যান্সার। এটা রচনা করেছেন 6 জন দার্শনিক। 6টি অংশ কী কী? দর্শনশাস্ত্রের ন্যায়, বৈশেষিক, সাক্ষ্য, পূর্ব মীমাংসা, যোগ, উত্তর মীমাংসা। ন্যায় রচনা করেছেন গৌতম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈশেষিক ঋষি কর্ণাদ রচনা করেছেন। সাক্ষ্য রচনা করেছেন কপিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূর্ব মীমাংসা রচনা করেছেন যামিনী বা জৈমিনী, ইম্পর্টেন্ট। যোগ রচনা করেছেন পতঞ্জলি। আর উত্তর ভারতকার বেদ ব্যাসের, যিনি মহাভারত রচনা করেছেন। তো এখানে সঠিক অ্যান্সার দর্শন সাহিত্যে, দর্শনশাস্ত্রের কটি ভাগ? 6টি, যেটা ষষ্ঠ দর্শন নামে পরিচিত। কোন বেদের মধ্যে ইন্দ্রের প্রশংসায় প্রায় 250টি স্তোত্র রয়েছে যেগুলিকে শহর ধ্বংসকারী হিসেবে বর্ণনা করা হয়েছে? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ। সঠিক অ্যান্সার হবে 1 নম্বর অপশন ঋগ্বেদ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। প্রারম্ভিক বৈদিক যুগে কোনটি সর্বোচ্চ মূল্যবান অধিকার বলে মনে করা হয়? ভূমি, সোনা, গবাদি পশু, রূপো। সঠিক অ্যান্সার কোনটা হবে? 3 নম্বর অপশন, গবাদি পশু। প্রারম্ভিক বৈদিক যুগে কোনটিকে সর্বোচ্চ মূল্যবান বলা হয়? গবাদি পশুকে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। ঋগ্বেদের ঋষি বিশ্বামিত্র এবং 2টি নদীর মধ্যে একটি কথোপকথনের আকার একটি স্তোত্র রয়েছে যা দেবী হিসেবে পূজিত হয়েছে। এই নদীগুলি কোনটি? গঙ্গা, সিন্ধু, অলকানন্দা, ভাগীরথী, রবি ও চেনাব, বিয়াস আর সুতলেজ। সঠিক অ্যান্সার হবে 4 নম্বর অপশন, বিয়াস এবং সুতলেজ। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। ঋগ্বেদের কয়টি গ্রন্থে বিভক্ত? 10টি, 12টি, 5টি, 2টি। সঠিক অ্যান্সার হবে 10টি গ্রন্থে বিভক্ত। এটা কিন্তু ফার্স্টেই বলেছি, টোটাল 10টি ভাগ, 10টি গ্রন্থে বিভক্ত। এবং যে শ্লোক আছে সেটা 1028টি শ্লোক। আর এটা দশম মণ্ডলে পুরুষ সূত্রে এই কথাটি উল্লেখ আছে, যেখানে জাতি প্রথা আর বর্ণনা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার 10টি গ্রন্থে বিভক্ত ঋগ্বেদ। চলে যাব পরবর্তী কোশ্চেন। একটু আগেই বললাম পুরুষ সূত্র কোন বেদের স্তোত্র? ঋগ্বেদের, যেটা দশম মণ্ডলের পুরুষ সূত্র, দশম মণ্ডলে উল্লেখ করা হয়েছে এই শব্দটি, এবং যেখানে জাতি প্রথার উল্লেখ আছে বা বর্ণ প্রথার উল্লেখ আছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিম্নের কোন পাঠকে বেদান্ত বলা হয়? বেদান্ত কোনটাকে বলা হয়? বেদাঙ্গকে, আরণ্যককে, উপনিষদকে, ব্রাহ্মণকে। বেদাঙ্গ বলা হয় হচ্ছে উপনিষদকে, কারণ এটা বেদের শেষ ভাগ উপনিষদ, সেই কারণে এটাকে বেদাঙ্গ বলা হয়। তো এখানে দার্শনিক আলোচনা রয়েছে এই উপনিষদগুলিতে, বিভিন্ন আধ্যাত্মিক এবং দার্শনিক আলোচনা। আর উপনিষদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিন্স, যিনি গীতারও ইংরেজি অনুবাদক। সত্যমেব জয়তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মুন্ডক উপনিষদে বলা হয়েছে। টোটাল 108টি উপনিষদ রয়েছে। এবং আরণ্যক আর উপনিষদ হলো বেদের দার্শনিক বিভাগ, যেটা একটু আগেই বললাম, বিভিন্ন আধ্যাত্মিক এবং দার্শনিক আলোচনা রয়েছে। আরণ্যক যেটাকে বলা হয় কর্মমার্গ, এবং উপনিষদ যেটাকে বলা হয় জ্ঞানমার্গ।
মনে রাখবেন ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে, ঋগ বৈদিক যুগে অরণ্যানী নিম্নলিখিত কোনটির দেবী ছিলেন? অরণ্যানী কোনটির দেবী ছিলেন? অরণ্য, পৃথিবী, বায়ু এবং উষাকাল। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অরণ্য, অর্থাৎ বনের দেবী ছিলেন। 1 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে। সাথে সাথে ইম্পর্টেন্ট, ইন্দ্র বৃষ্টির দেবতা, যিনি প্রধান দেবতা ছিলেন। সোম গাছের দেবতা, পিতৃ পৃথিবীর দেবতা, অগ্নি আগুনের দেবতা, দ্বিতীয় উল্লেখযোগ্য দেবতা। মিত্র সূর্যের দেবতা, সরস্বতী নদীর দেবতা, মরু ঝড়ের দেবতা, পার্জন্য বৃষ্টির দেবতা, বরুণ জলের দেবতা, উষা ভোরের দেবতা। এগুলো মনে রাখবেন ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে পরপর আলোচনা করে দিলাম, এবং সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে যে সমস্ত আলোচনা করেছি বা যে সমস্ত কোশ্চেন নিয়ে এখানে বলা হয়েছে প্রত্যেকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার পিডিএফও দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কোশ্চেনগুলো রিভিশন করতে পারবেন। এবং যে সমস্ত পয়েন্টগুলো আমি মুখেও আলোচনা করেছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত কোশ্চেন তো একটি ভিডিওর মাধ্যমে নিয়ে আসা সম্ভব নয়, সেক্ষেত্রে প্রচুর লেন্দি ভিডিও হয়ে যাবে এবং আমি প্রতিদিন একটি করে দিতে পারবো না। তো সেই কারণে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে আসি, এবং যে সমস্ত কোশ্চেনগুলো এক্সামে আসার মতো আমি মুখে বলে দেওয়ার চেষ্টা করি। তো একটু মন দিয়ে শুনবেন ভিডিওগুলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।